to Sangmoon Online School. Welcome to Sangmoon Online School. তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 126 থেকে 128 পৃষ্ঠা নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব 129 থেকে 131 পৃষ্ঠা নিয়ে। তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো। আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই আনন্দদায়ক ও গুরুত্বপূর্ণ হবে, কারণ আজ আমরা জ্যামিতির আরও একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা শেষ পর্যন্ত অত্যন্ত ধৈর্য ও মনোযোগের সহিত আমাদের সাথেই থাকবে। তো ছোট্ট বন্ধুরা, এবার চলো আমরা ক্লাসটি শুরু করি। তোমরা তোমাদের গণিত বইয়ের 129 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমরা এই চিত্রগুলোর মধ্যে কি কি মিল ও অমিল খুঁজে পাই? এই যে তোমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছ, এই তিনটি চিত্রের মধ্যে কি কি মিল এবং অমিল আছে সেগুলো আমরা দেখব। রাফি বলছে, আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ আকৃতি সম্পর্কে শিখেছি। আমার মনে হচ্ছে তিনটি চিত্রই চতুর্ভুজ আকৃতির। এই যে তিনটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছ চতুর্ভুজ আকৃতির চিত্র কী রকম হয়। তাই রাফি বলছে যে আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ আকৃতি সম্পর্কে শিখেছি, তাই এগুলো চতুর্ভুজ আকৃতি হবে। এবার তুলি বলছে কি, চিত্র তিনটিরই 4টি বাহু ও 4টি কোণ রয়েছে। আমরা জানি একটি আকৃতি যা 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। এটিকে আরো সহজ করে আমরা বলতে পারি 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এবার 1 নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো, পাশের চতুর্ভুজ দুটির মধ্যে পার্থক্য কি? এই যে তোমরা 1 নম্বর এবং 2 নম্বর দুটি চিত্র দেখতে পাচ্ছ, এই দুটি চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি? এবার আসো আমরা পার্থক্যগুলো জেনে নেই। তুলি বলছে এগুলোর কোণগুলো লক্ষ্য করি। এই দুটি চতুর্ভুজের কোণ আমরা লক্ষ্য করি। 1 নম্বর চিত্রের কোণ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এর প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু 2 নম্বর চিত্রের প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ নয়। সমকোণ কি তোমরা পূর্বেই জেনেছ। যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। তাহলে আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এখানে 1 নম্বর চিত্রের 4টি কোণ সমকোণ, তাই এটি হচ্ছে আয়ত, আর 2 নম্বরটি হচ্ছে শুধুমাত্র চতুর্ভুজ। এখানে প্রথম চিত্রটি আয়ত এবং দ্বিতীয় চিত্রটি চতুর্ভুজ, কারণ প্রথম চিত্রটির 4টি কোণই সমকোণ। প্রথম চিত্রটি কি? আয়ত, এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে চতুর্ভুজ, কারণ প্রথম চিত্রের প্রতিটি কোণ হচ্ছে কি? সমকোণ। আবার প্রথম চিত্রটির বিপরীত বাহু পরস্পর সমান, কিন্তু দ্বিতীয় চিত্রটির বিপরীত বাহু সমান নয়। এখানে যদি তোমরা লক্ষ্য করো, এই যে প্রথম চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর কি? সমান, কিন্তু দ্বিতীয় চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান নয়। তাই প্রথমটি হচ্ছে কি? আয়ত, দ্বিতীয়টি হচ্ছে চতুর্ভুজ। এবার তোমরা এখানের তিনটি চিত্র যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান বা একই, অর্থাৎ একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই। এবার সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যে বস্তুগুলোর তল আয়তাকার বা বর্গাকার তা বের করি এবং কারণ ব্যাখ্যা করে। এবার তোমাদের যে বন্ধু বান্ধব বা স্কুলের সহপাঠী আছে তাদের সাথে আলোচনা করে নিচের যে বস্তুগুলো আছে এগুলোর মধ্যে যে বস্তুগুলোর তল আয়তাকার বা বর্গাকার তা তোমরা বের করবে এবং কেন সেটি আয়তাকার বা বর্গাকার সেটির কারণ ব্যাখ্যা করবে। এবার আসো আমরা এই বস্তুগুলোর মধ্যে যেগুলো আয়তাকার এবং বর্গাকার সেগুলোকে আমরা আলাদা করে নেই। এই যে তোমার বক্সের মধ্যে যে বস্তুগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি? আয়তাকার বা বর্গাকার। এখন এই যে বস্তুটির তল, এটার বস্তুটির তল কি? বর্গাকার, কারণ এর তলের 4টি বাহু হচ্ছে সমান, আবার কোণগুলো সমকোণ। আবার এই যে এখানে তোমরা বরফাকার একটি ট্রে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বর্গাকার নয়, এটি হচ্ছে আয়তাকার, কারণ এর বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। আবার এই যে এখানে তোমরা এটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বর্গাকার, আবার এই বইটি হচ্ছে আয়তাকার। আবার যদি তোমরা ক্যারাম বোর্ডটি তোমরা লক্ষ্য করো সেটিও হচ্ছে বর্গাকার। সেটি বর্গাকার কেন? এর 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ। এবার আসো
4 নম্বর প্রশ্ন, আয়তগুলোতে গোল দাগ দিই। এখানে বিভিন্ন ধরনের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে যেগুলো আয়ত সেগুলোকে তোমরা গোল দাগ দিবে। এখানে দেখো একটিকে গোল দাগ দিয়ে দেখানো হয়েছে। এবার আর কোনটি আয়ত, এই যে এটি হচ্ছে আয়ত, এটিকে আমরা গোল দাগ দিয়ে দেখিয়ে দিব। আর কোনটি আয়ত, এই যে এটি হচ্ছে আয়ত, এটিকেও আমরা গোল দাগ দিয়ে দেখিয়ে দিব। এবার 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে ঠিক চিহ্ন দেই। এখানের মধ্যে চতুর্ভুজ যেগুলো সেগুলোর বাম পাশে প্রথমে আমরা ঠিক চিহ্ন দিব। তো চতুর্ভুজ কাকে বলে? যে চিত্রটি 4টি সরল রেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। তাহলে আমরা এই প্রথম চিত্রটি কি? চতুর্ভুজ। এখানে চতুর্ভুজ কোনগুলো আছে? এই যে টিক চিহ্ন যেগুলোতে দেওয়া সেগুলো হচ্ছে প্রত্যেকটি চতুর্ভুজ, কারণ এই প্রত্যেকটি 4টি বাহু দ্বারা আবদ্ধ বা 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ। যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে নাম লিখে। এখন এই যে চতুর্ভুজগুলোর মধ্যে যেগুলো আয়ত অথবা বর্গ আছে সেগুলোকে আমরা এই ডান পাশে নাম লিখব। এখন দেখো এই প্রথম চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, এটি কিন্তু আয়ত নয়, বর্গ নয়, এটি শুধুমাত্রই চতুর্ভুজ, তাই এখানে কোনো নাম আমরা লিখব না। এই পরের চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, তাই এটি কি হবে? এটি হবে আয়ত। আবার এটি কিন্তু আয়ত না, বর্গ না। আবার এই পরের চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, এর 4টি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, তাই এটি কি হবে? বর্গ। বর্গ এবং আয়তের বেলা তোমরা একটি জিনিস সবসময় লক্ষ্য রাখবে, বর্গের 4টি বাহু সমান, কিন্তু আয়তের 4টি বাহু সমান নাও হতে পারে, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান, কিন্তু কোণগুলো বর্গ এবং আয়তের ক্ষেত্রে সমকোণ হতেই হবে। এবার যদি তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, এটির বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো সমকোণ, তাই এটি কি হবে? আয়ত। আবার এই নিচেরটিও কি হবে? আয়ত। এবার তোমরা 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, স্কেল ব্যবহার করে নিচের ডট কাগজে আয়ত বর্গ আঁকে। এভাবে তোমরা ডট কাগজ নিজে নিজেও তৈরি করতে পারো, কাগজের মধ্যে ছোট ছোট ফোঁটা দিয়ে, অথবা বাজারেও ডট কাগজ কিনতে পাওয়া যায়। এভাবে ডট কাগজ তোমরা তৈরি করে বা কিনে নিয়ে এসে ডট কাগজের বিভিন্ন ডটগুলো সংযুক্ত করে তোমরা আয়ত বর্গ আঁকবে। আমি এখানে একটি আয়ত এবং বর্গ এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই যে ডটগুলো যোগ করে একটি আয়ত অঙ্কন করলাম, এখানের এই ডটগুলো যোগ করে আমি একটি বর্গ এঁকে নিলাম। তোমরাও এভাবে সুন্দর করে আয়ত বর্গ তোমাদের খাতায় এঁকে নিবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। ছোট্ট বন্ধুরা, এবার এই ক্লাস শেষে আমরা যা যা শিখলাম তার একটু সামারি করে নেই। আমরা প্রথমে শিখেছি চতুর্ভুজ। চতুর্ভুজ কি? 4টি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এটি চিত্র হবে এরকম। তারপরে শিখেছি আমরা আয়ত। আয়ত কি? যে চতুর্ভুজে 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। এই যে চতুর্ভুজ তোমরা দেখতে পাচ্ছ, এটি 4টি কোণ সমকোণ, কিন্তু উপরেরটি 4টি কোণ কিন্তু সমকোণ নয়, তাই এটি আয়ত। আর কি শিখেছি আমরা? বর্গ। তো বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং 4টি কোণই সমকোণ তাকে বর্গ বলে। এই যে তোমরা বর্গের ছবি দেখতে পাচ্ছ, এখানে চতুর্ভুজ, আয়ত এবং বর্গ এগুলোর মধ্যে কিছু মিল এবং অমিল আছে। এখানে প্রত্যেকটি চিত্রই এক একটি চতুর্ভুজ, কারণ এই প্রত্যেকটি চিত্র কি 4টি বাহু দ্বারা আবদ্ধ। আবার এই চতুর্ভুজগুলোর ভিন্ন ভিন্ন নাম আছে। যেমন এটি হচ্ছে আয়ত। এটি আয়ত কেন? এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ, কিন্তু 4টি বাহু কিন্তু সমান নয়। আবার বর্গের বেলায় 4টি বাহু সমান হতে হবে এবং কোণগুলো সমকোণ হতে হবে। তাই বর্গ কি? যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে। তো আজ আমরা কি শিখলাম? চতুর্ভুজ, আয়ত এবং বর্গ। এই 3টি জিনিস তোমরা মুখস্থ করে নিবে এবং মুখস্থ করে নেওয়ার পর খাতায় লিখবে, তাহলে খুব বেশি তোমাদের মনে থাকবে। এবার আসো বাড়ির কাজ। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 129 পৃষ্ঠা থেকে 131 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। এখানে আয়ত, চতুর্ভুজ এবং বর্গ নিয়ে তোমরা অনুশীলন করবে। যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের শিখন স্থায়ী হবে। পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। ছোট্ট বন্ধুরা, তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে পূর্ণ সমাধান আছে। তোমরা যারা দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম শ্রেণীতে পড়ো তারা যদি গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করতে পারো। ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে।
ছোট্ট বন্ধুরা, আমাদের এই ক্লাসগুলো ফেসবুক পেজেও আপলোড করা হয়ে থাকে। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।